তদন্ত যত এগোচ্ছে ততই চমকে দেওয়ার মতন একের পর এক তথ্য সামনে আসছে। এক নয়, একাধিক জঙ্গি সংগঠন দেশে বড় সড় নাশকতার ষড়যন্ত্র করছিল, আর তাতে হাতিয়ার ছিল রাইসিন নামে এক অতি মারাত্মক বিষ। পাশাপাশি কিভাবে ফরিদাবাদ জঙ্গি নাশকতার আতুরঘর হয়ে উঠেছিল এবং কেন এনআইএর গোয়েন্দারা বাংলায় এলেন তল্লাশি করতে, এই আলোচনায় সেটাও আপনাদের দেখাবো। এবং অবশ্যই নজরে থাকবে এসআইআর আবহে কমিশনের একটা সিদ্ধান্তে কেন ক্ষুব্ধ শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে। রেডির তেল থেকে বিষাক্ত রাইসিনে গণহত্যার ছক, বিস্ফোরক দাবি গোয়েন্দাদের। একেবারে একজন চিকিৎসক জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। প্রজাতন্ত্র দিবসে বড় নাশকতার ছক ছিল জঙ্গিদের, জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা দিল্লি বিস্ফোরণের ঘটনার পর। চলত জঙ্গি কার্যকলাপ স্ক্যানারে ফরিদাবাদের আল ফালহা বিশ্ববিদ্যালয়। একাধিক চিকিৎসক এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, যারা জঙ্গি নাশকতার সঙ্গে সরাসরি যুক্ত। ফের কি বড় অপারেশন? সিসিএস বৈঠকে বড় কোনো সিদ্ধান্ত? এই বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে, চলছে বলে জানা যাচ্ছে। এবং অবশ্যই নজরে থাকবে 5টি লোকসভায় 13 লক্ষের বেশি ভোটারে গরমিল। তথ্য নিয়ে আজ কমিশনে পৌঁছেছেন বিরোধী দলনেতা। কিন্তু যেটা শুরুতে বলছিলাম যে ফরিদাবাদ কিভাবে টেরার মডিউলের আতুর ঘরে পরিণত হয়েছিল দিনের পর দিন, সেখানে কিভাবে বিস্ফোরক এবং অস্ত্র মজুত করা হয়েছিল, এবার এই তথ্যগুলো একের পর এক সামনে আসতে শুরু করেছে। আমি সরাসরি একেবারে সেখানেই নিয়ে যাব। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সেখান থেকে রয়েছেন, সেই কার্যত কারখানার সামনে থেকে, যেখানে দিনের পর দিন অস্ত্র এবং বিস্ফোরক মজুত করা হতো। সরাসরি পার্থ। দেখো, একেবারে ফরিদাবাদ, এই ফরিদাবাদে কীরকমভাবে আতুরঘর তৈরি হয়েছিল সেই বিষয়টা সামনে এসেছে। যেমন আমি বর্তমানে রয়েছি আল ফালাহ ইউনিভার্সিটির সামনে, এবং সেখান থেকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাঁদিকে মাত্র 500 মিটার গেলে একটি বাড়ি রয়েছে গাউজ গ্রামে, এবং সেই যে বাড়িটি, সেই বাড়িটা 15 নম্বর ঘর। সেই 15 নম্বর ঘরে ভাড়া নিয়েছিল মোজাম্মেল, ডক্টর মোজাম্মেল, এবং পাশাপাশি হচ্ছে সেই ঘর থেকে প্রায় 358 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট এছাড়া আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে। ডান দিকে এখান থেকে প্রায় এই ইউনিভার্সিটি থেকে 4.5 কিলোমিটার গেলে সেখানে একটি গ্রাম রয়েছে ফতেপুর তাগা বলে একটি গ্রাম, এবং সেই গ্রামে আমরা গিয়েছিলাম এবং সেই গ্রামে আমরা দেখেছি কি বিষয়টা। সেই গ্রামে আমরা দেখেছি যে একেবারে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি, সেখানে 3খানা ঘর রয়েছে, এবং সেইখানেও গত সোমবার দিনকে জম্মু কাশ্মীর পুলিশ, অন্যদিকে ফরিদাবাদের ক্রাইম ব্রাঞ্চ, তারা একসঙ্গে যৌথভাবে যখন অপারেশন চালায়, সেখানেও জানা যায় মোজাম্মেল অপর আরও একটি ঘর যেটা 3 বছর আগে ভাড়া নিয়েছিল, এবং সেই ঘরের মধ্যে সামনের যে ঘরটি, সেখানে কিছু খড় পড়ে রয়েছে। সেই খড় চাপা দেওয়া ছিল প্রায় 2500 কেজি যেটা বিস্ফোরক, সেই বিস্ফোরক কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে। এবং এই দুটি জায়গা ছিল কার্যত কিন্তু এই বারুদ বোঝাইয়ের জায়গা। আবার দেখাবো এই যে আল ফালাহ ইউনিভার্সিটির সামনে আমরা রয়েছি, এবং এই ইউনিভার্সিটি কিন্তু একেবারে এপি সেন্টার হয়ে উঠেছে কার্যত। সেটা হচ্ছে গোয়েন্দাদের স্ক্যানারের মধ্যে রয়েছে। যদিও ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে তাদের কিন্তু এই কার্যকলাপের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাদের 2জন ডক্টরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা কিন্তু গোটা বিষয় জানিয়েছেন যে তারা গোটা বিষয় পরিপ্রেক্ষিতে তারা তদন্তকারী সংস্থাকে তারা গোটা বিষয় জানাচ্ছেন। তবে এই ইউনিভার্সিটি কেন স্ক্যানারের মধ্যে রয়েছে? এই ইউনিভার্সিটির 3জন এর নাম এসছে। এক হচ্ছে মোজাম্মেল, দ্বিতীয় হচ্ছে শাহিন শাহিদ, এবং তৃতীয় হচ্ছে উমার। এই 3 জনের নাম উঠে এসেছে ইতিমধ্যে। মোজাম্মেল এবং শাহিন যারা হেফাজতে রয়েছে, উমারকে এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে উমার ওই i20 হুন্ডাই গাড়িটি নিয়ে যাচ্ছিল এবং বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেখানে উমারের মৃত্যু হয়েছে। যদিও ডিএনএ পরীক্ষার পরে নিশ্চিত হবে যে দেহাংশ রয়েছে তাতে উমারের দেহ রয়েছে কিনা। অর্থাৎ এই ফরিদাবাদ, সেই ফরিদাবাদে যে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম যেটা একেবারে অ্যাক্টিভ হয়েছিল, সেটা কিন্তু তার একেবারে এপি সেন্টার হচ্ছে ফরিদাবাদ, এবং সেখানে আজকেও আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে যে তল্লাশি অভিযান সেটা চালানো হয়েছে। পার্থ, তোমাকে ধন্যবাদ। আমি এইখানে ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে আসবো। আমি একটা টাইম লাইন তার আগে দর্শকদের সামনে রাখবো। আপনারা খেয়াল করুন, একেবারে এই টাইম লাইন গতকাল থেকে আপনাদের সামনে দিচ্ছি। সকাল 7:30 নাগাদ ফরিদাবাদ থেকে এই হিউন্ডাই i20 গাড়িটা নিয়ে উমার উন্নবী বেরোচ্ছে। লালকেল্লার যে পার্কিং লট সেখানে পৌঁছচ্ছে 3:19। তারপর প্রায় 3 ঘন্টা সে সেখানে থাকছে, গাড়ির মধ্যেই থাকছে, সেখান থেকে নড়ছে না। কিন্তু সকাল 7:10 সোমবার দিনই জম্মু কাশ্মীর পুলিশ একটা এক্স করছে বা টুইট করছে বলতে পারেন, যেখানে লেখা থাকছে ইউ ক্যান রান বাট ইউ কান্ট হাইড। এইটা কিন্তু উমারকে উদ্দেশ্য করে করা হচ্ছে। যেই মুহূর্তে এই টুইটটা করা হচ্ছে বা এক্সটা করা হচ্ছে, তার 12 মিনিট পর 6:22 সন্ধে 6:22
লালকেল্লা পার্কিং লট থেকে বেরোচ্ছে, মানে সন্ধে 6টা বেজে 10 মিনিটে জম্মু কাশ্মীর পুলিশ সন্ধে 6টা বেজে 10 মিনিটে টুইট করছে বা এক্স করছে, যেখানে উল্লেখ করা হচ্ছে ইউ ক্যান রান বাট ইউ ক্যান্ট হাইড। তার ঠিক 12 মিনিট পর সন্ধে 6টা বেজে 22 মিনিটে লালকেল্লা পার্কিং লট থেকে গাড়িটা বেরিয়ে যাচ্ছে, 6টা বেজে 50 মিনিটে ব্লাস্ট হয়ে যাচ্ছে। ফলে এইখানে প্রশ্ন উঠছে, তার মানে এই টুইটটা দেখে বা এক্সটা দেখে কি কিছুটা ভয় পেয়ে গিয়েছিল উমারুন নবী, সে কারণেই কি তার পরেই সে সেখান থেকে বেরিয়ে গেল? এবং তারপর একেবারে যখন সিগন্যালে গিয়ে আলো ট্রাফিক সিগন্যালের সিগন্যাল লাল হলো, সেখানে গিয়ে কি ভয় পেয়ে গিয়ে সে ডিটোনেট করে দিল, ব্লাস্ট করিয়ে দিল? কি মনে হচ্ছে ব্রিগেডিয়ার সান্যাল? দেখুন, সিচুয়েশনটা এখনো ইনভেস্টিগেশন চলছে। অনেকগুলো অ্যারেস্ট হয়েছে। প্রথমে 4 জন অ্যারেস্ট হয়েছিল, ওই কাশ্মীরি ডক্টরস, হোয়াইট কলার জব যেটা আপনি বলছেন। আর এখন পর্যন্ত প্রায় 9টা 10টা অ্যারেস্ট হয়েছে। আর আমাদের সিকিউরিটি এজেন্সিস ক্যাচ আপ করার চেষ্টা করছে। সাধারণত আমি যতটা ইন্টেলিজেন্স লোকেদের চিনি, তারা এক এক সময় এমন একটা মেসেজ পাঠায় যেটা হয়তো সেই ক্রিমিনালের জন্য, যাতে কি ও রিয়্যাক্ট করে আর ও মুভমেন্ট করে। আর ইন্টেলিজেন্স কমিউনিটি যারা আছে তাদের একটা রিজনেবল একটা আইডিয়া থাকে যে কে কোথায় কোন জায়গায় লুকোতে পারে। আর সেই জায়গায় যদি একটা সাসপিশিয়াস মুভমেন্ট দেখে, তখন ওরা এইসব ক্রিমিনালসদের অ্যাপ্রিহেন্ড করতে চেষ্টা করে। এখন হয় যখন জেএনকে পুলিশ এই মেসেজটা দিয়েছিল অ্যারাউন্ড 6টা 10 বিকেলে, তো ওরা হয়তো এক্সপেক্ট করছিল একটা কিছু মুভমেন্ট হবে, কিন্তু ওরা হয়তো এটা এক্সপেক্ট করেনি যে ওর গাড়িতে একটা আইডি আছে যার কন্ট্রোল উমরের কাছে আছে, যেটা উমর এটাকে অ্যাক্টিভেট করতে পারে। এটা একটা আউটসাইড চান্স ছিল, কিন্তু এই আউটসাইড চান্সটাই সত্যি হয়ে গেল। উমর গাড়ি বার করে নিল, হয়তো ওয়ার্নিং পেয়ে কিংবা অন্য রিজনদের জন্য। আর যখন ওই রেড লাইটে যখন পৌঁছলো, তখন হয়তো ও অ্যাক্সিডেন্টলি কিংবা জেনে শুনে এই আইডিকে অ্যাক্টিভেট করে দিয়েছিল। আইডিটা যখন ফাটে, আমাদের একটা জিনিস দেখা হয়, এই যে ওর যে ডেটোনেটর কোন জায়গায় আছে, ওপরে যদি থাকে তাহলে পুরো ব্লাস্ট এফেক্টটা নিচের দিকে যায়, আর সেই নিচের দিকে হয়তো একটা গর্ত কিংবা একটা ক্রেটার হতে পারে। কিন্তু যদি ওই আইডিটা সাইডে মানে বসিয়ে রাখে কিংবা ওপরে বসিয়ে রাখে, তাহলে ব্লাস্ট এফেক্টটা ওপর দিকে যাবে। আমরা যেটা দেখেছি যে ব্লাস্ট এফেক্টের যে ফটোগ্রাফস, যেরকমভাবে আগুনটা ছড়ালো ইমিডিয়েটলি, ওটা বেশিরভাগ ওপর দিকেই ছিল, সাইডে আর ওপর দিকে ছিল। এখন কোয়েশ্চেন হচ্ছে, আলটিমেটলি উমর এই আইডিকে অ্যাক্টিভেট করিয়ে দিয়েছে না এটা ভুল করে অ্যাক্টিভেট হয়ে গেছে। আমাদের ইন্টেলিজেন্স লোকেরা এরকম কেসেস অনেক দেখেছে, ওরা এইসব বোঝে, ওদের ফরেনসিক এক্সপার্টস আছে, ওরা হয়তো একটা ডিসিশনে আসবে। একেবারে সেটা তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেটাও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। কিন্তু আমি বলছি কর্নেল দাস, যে ছবিটা কিছুক্ষণ আগে পার্থ আমাদের দেখাচ্ছিল, সেটা হচ্ছে এই যে আল ফালাহ ইউনিভার্সিটি, সেখান থেকে কিছুটা দূরে কার্যত ওয়াকিং ডিস্টেন্সে একটা বাড়ি, যার 15 নম্বর ঘর ভাড়া নিয়েছিল হচ্ছে এই ধৃত একজন চিকিৎসক, যে দিনের পর দিন এই পরিমাণে বিস্ফোরক মজুত করছে, যার লকার থেকে ধরুন AK-47 পাওয়া যাচ্ছে,
এবং সেইগুলো পুলিশ ধরছে, পরপর গ্রেফতার হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, সেখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে গাড়িতে যেতে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। তারপরেও এই রকম একটা এত বড় বিস্ফোরণকে আটকানো গেল না কেন? কারণ পরপর তো সেই পোস্টার কাণ্ড থেকে শুরু করে পরপর ধরপাকড় এবং পরপর গ্রেফতারি, এত অস্ত্র উদ্ধার তো পুলিশ করছিল, তারপরেও কিছুটা দূরে এই ব্লাস্টটাকে আটকানো গেল না। দেখুন, এটা আমাদের সৌভাগ্য যে এরা যেই প্ল্যানটা করেছিল, এতগুলি এক্সপ্লোসিভ মজুত করে, যদি ওরা কোনো জায়গায় একটা নির্ধারিত টার্গেটে প্রচুর লোক আছে এমন জায়গায় একটা বিস্ফোরণ ঘটাতো, আমাদের প্রচুর নিরীহ লোক মারা যেত। আমাদের সৌভাগ্য শ্রীনগরের এসএসপি যখন 2-3 সপ্তাহ আগে একটা পোস্টার দেখলো, যেই পোস্টারে এই জেসে মোহাম্মদের সাপোর্টে একটা পোস্টার পড়েছিল। অন্যান্য সময় আমরা দেখেছি 2019 সাল পর্যন্ত এইসব পোস্টার পড়লেও কেউ পাত্তা দিত না, ঠিক আছে পোস্টার দিয়েছে। কিন্তু আরেকটা জিনিস দেখেছি আমরা, যে জম্মু কাশ্মীরে পোস্টার থাকলে পোস্টার এসে ছিঁড়ে ফেলে দিত। কিন্তু দ্যাট এসএসপি ও নিজে ঠিক সিদ্ধান্ত নিল যে না, এই পোস্টারটা কে লাগিয়েছে, কারণ অফ সিন্দুরের পরে সমস্ত পোস্টারিং বন্ধ হয়ে গেছিল। এবং সেই এসএসপির নাম দিব্যেন্দু চক্রবর্তী বোধহয়, উনি খুব দক্ষ অফিসার এবং অপারেশন মহাদেবে সেনাবাহিনীর সাথে অংশগ্রহণ করে যে 4 জন মিলিটেন্ট পেহেলগাঁওকে যে মারা হয়, উনি তাতে ছিলেন। নিশ্চয় আমি বলছি সেটা প্রশংসাযোগ্য, কর্নেল দাস, সে নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমি বলছি এখানে তো হচ্ছে সমন্বয়টা যদি ঠিকঠাক থাকে, সেখানে কোথাও গ্যাপ রয়ে গেল যার জন্য এটাকে আটকানো গেল না। একদম ঠিক কথা বলেছেন, এটা আমি আপনার সাথে এগ্রি। যখন এইভাবে এই জিনিসটা স্ট্রেস করা হলো, তারপরে তার লিঙ্কগুলি খুঁজে পাওয়া, সেই লিঙ্কগুলিকে তাড়াতাড়ি রেড করা, এইটা কখন হয় জানেন? যখন যাকে ধরা হয়েছে সে ঠিক ঠিকানাটা বলছে যে আর কোথায় আছে। কারণ এরা করে কি, এটা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, গদাধরবাবু এই ব্যাপারটা আরও ভালো বলতে পারবেন, যে যখন কোনো মিলিটেন্ট ঘাঁটিতে কেউ ধরা পড়ে, তার আশপাশে যে কন্টিনজেন্সি ঘাঁটিগুলি থাকে বা সেখানকার যে ছোট ছোট ঘাঁটিগুলি থাকে, তার ঠিকানা এরা জানে না। তাকে কন্ট্রোল করে হয় অ্যাক্রস দ্য বর্ডার, অর কোনো একজন আঁকা, সে অনেক দূর থেকে, সে জানে, তার কাছে পৌঁছানো মুশকিল। তো তখন এদের ইন্টারোগেশন করে, স্পট ইন্টারোগেশন করে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে যতটা খবর পাওয়া যায়, যতটা অ্যাকশান এরা করে, ততক্ষণে পাখি উড়ে যায়। কারণ এই ক্ষেত্রে একটা সার্ভেলেন্সের ছিল যে স্টেট ইন্টেলিজেন্সের যে স্পেশাল ব্রাঞ্চ বলুন, বা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্যুরো, বা পুলিশ, বা লোকাল পলিটিক্যাল অথরিটি, তাদের ব্যাপারে এই ব্যাপারে সজাগ হতে হবে। তা না হলে শুধু এই আর্মি বা আইবি এরা একা করতে এদের পক্ষে 100% সমানভাবে স্টেট ইন্টেলিজেন্সেরও সমান সক্রিয়তা এবং সহযোগিতা সেক্ষেত্রে প্রয়োজন। আগে জানবে এখানে এটা সন্দেহ যে আমি কর্নেল দাস এই মুহূর্তে একটা বড় খবর দর্শকদের জানাবো। আমরা ধারাবাহিকভাবে দেখিয়ে আসছিলাম যে একটা লাল ফোর্ড ইকো স্পোর্ট গাড়ির সন্ধান করছিল দিল্লি পুলিশ। এই মুহূর্তের খবর, সেই গাড়ির সন্ধান পাওয়া গেছে, সেই গাড়িটিকে আটক করা হয়েছে। রহস্যজনক সেই লাল ফোর্ড ইকো স্পোর্টস গাড়ি, যার নাম্বার DL10CK0458, এই গাড়িটিকে পুলিশ আটক করেছে। ফরিদাবাদের খন্ডওয়ালি গ্রামের কাছে গাড়িটিকে পার্কিং অবস্থায় পাওয়া যায় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। i20, যে হিউন্ডাই i20 যে গাড়িটি উমর উন নবী চালাচ্ছিল, সেই i20 গাড়িটি তো বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আরও একটি লাল গাড়িকে খোঁজ করছিল পুলিশ, কারণ এই লাল গাড়ির সঙ্গেও উমরের সম্পর্ক রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। এই গাড়িটিকে স্পট করা গিয়েছে এবং আটক করা গিয়েছে বলে জানা যাচ্ছে। এই লাল গাড়িটি উমরের নামে রয়েছে বলে খবর পুলিশ সূত্রে। i20 গাড়িটির সঙ্গে এই গাড়িটিকে দেখা গিয়েছে সিসি ফুটেজে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই গাড়িটিকে লোকেট করা গিয়েছে এবং গাড়িটিকে আটক করা গিয়েছে। এই গাড়িটি ফরিদাবাদে আটক করা গিয়েছে। এই গাড়িটিকে খন্ডওয়ালি গ্রামের কাছে পার্কিং অবস্থায় ছিল গাড়িটি।
আর এরই মধ্যে আরো একটা খবর আপনাদের জানাবো যে আপনারা জানেন যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত এনআইএ করছে, তার মধ্যে আমাদের রাজ্যে এনআইএ অফিসারেরা এসেছেন বা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে এনআইএ আধিকারিকেরা তল্লাশি চালিয়েছেন। আমাদের রাজ্যে দুটি জায়গায় এনআইএ তল্লাশি চালিয়েছে বলে জানা যাচ্ছে। কি জন্য তল্লাশি, ঠিক কি কি সন্দেহ গোয়েন্দারা করছেন, পুরোটা আমরা জানবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, দেখো, শুরুতেই তোমায় বলি যে আহমেদাবাদ ব্রাঞ্চের এনআইএর অফিসাররা তারা এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় তারা এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত যে কারণে এই তল্লাশি বা অনুসন্ধান বা জিজ্ঞাসাবাদ 2023 সালে আহমেদাবাদে যেটা জানা যাচ্ছে যে গুজরাট এটিএসের তরফ থেকে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে নেবে তারা গুজরাট এটিএস জানতে পারে যে তাদের সাথে আল কায়দার একটি মডিউল এবং সেটা সক্রিয়ভাবে কাজ করছে, এবং এরপর এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ আহমেদাবাদের তরফ থেকে এই তদন্ত করতে গিয়ে তারা বেশ কয়েকবার বিভিন্ন স্টেটে তারা গিয়েছেন, এবং এবার যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিশেষ করে মাটিগাড়া এবং নদিয়ার নবগ্রাম, সেখানে তাদের টিম গিয়ে পৌঁছায় এবং সেখানে জিজ্ঞাসাবাদ অনুসন্ধান এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে তারা তল্লাশি অভিযানও চালান বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে ত্রিপুরা, সেখানেও তারা গিয়েছেন এবং সেখানে গিয়েও তারা তল্লাশি অভিযান চালিয়েছেন এক ব্যবসায়ীর বাড়িতে, যিনি কাপড়ের ব্যবসা তার রয়েছে। মূলত দুটো বিষয় তাদের জানার। প্রথম, তাদের যেটা সন্দেহ, এরকম অনেক ব্যক্তি রয়েছে যাদের ভুয়ো আইডি প্রুফ তৈরি করে তাদেরকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করানো হয়েছে এবং তারা এই আল কায়দার যে বিশেষ মডিউল, সেই মডিউলে তারা সক্রিয়, এবং তারা শুধু সক্রিয় নয়, আরও রিক্রুটমেন্টের কাজও তারা করেছে। এই বিষয়টা নিশ্চিতভাবে জানার তারা চেষ্টা চালাচ্ছেন। এবং দ্বিতীয়ত, এই বিস্তার কত দূর অবধি রয়েছে এবং কোন রুট দিয়ে বাংলাদেশ থেকে যারা ঢুকেছিল তারা কোন রুট দিয়ে ঢুকেছে এবং কাদের আরও ঢোকানো হয়েছে যাদের এখনও নাগাল তদন্তকারীরা পাননি। এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু তারা বিভিন্ন টিমে ভাগ হয়ে ত্রিপুরাতে এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের এই মাটিগাড়া এবং তার সাথে আমরা যেটা জানতে পাচ্ছি যে নবগ্রামেও এনআইএর দল গিয়েছে। যদিও যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে বেশ কিছু জায়গাতে তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, আরো বেশ কিছু জায়গাতে তাদের অনুসন্ধানের প্রক্রিয়া চলবে। আবির, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইখানে গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। এইটা কতটা অ্যালার্মিং? বাংলাদেশি আটক হচ্ছে গুজরাটে 2023 সালে, তাদের আল কায়দার লিঙ্ক পাচ্ছেন তদন্তকারীরা এবং সেই লিঙ্ক ধরে তারা আমাদের রাজ্যে আসছেন। অন্তত দুটো জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন। ইতিমধ্যে আমাদের রাজ্য থেকে একাধিক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এর আগেও। এইটা কতটা অ্যালার্মিং বলে মনে হচ্ছে আপনার? দেখুন, আপনি যদি দেখেন যে এই যে আপনি রিসেন্ট যে অ্যারেস্টটা হলো, যেখানে আমরা পেলাম যে এই যে মেগা টেরোরিস্ট অ্যাক্টের যেই সব জিনিস, রেসিন এটসেট্রা, এই যে আপনি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এদের নেটওয়ার্ক কিন্তু অনেক আগে আমরা পেয়েছি। ওয়েস্ট বেঙ্গল থেকে আইসিসের অনেক মডিউল হয়েছে এবং যে 2023-এর যে কথাটা বললেন, এই মাটিগাড়া এবং নকশালবাড়ি, এই দুটো জায়গাতে আমরা দেখবেন ওখান থেকেও কিছু আপনার এমন কেমিক্যাল ইউজ হয়েছে যেটা অ্যাটম বোম তৈরি করতে কাজে লাগে। সেটা নকশালবাড়ি থেকে রিকভারি হয়েছিল, নেপাল থেকে এটা ছিল নকশালবাড়ি এবং সেটা রিকভার্ড হয়েছিল। 5টি লোকসভায় বিরাট বড় গরমিল ধরা পড়েছে। এই অভিযোগ নিয়ে আজকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 13,25,000 নথি, যে নথি তিনি জমা দিয়েছেন, একাধিক জায়গায় একের বেশি নাম রয়েছে, অর্থাৎ ডাবল এন্ট্রি, কোথাও ট্রিপল এন্ট্রি রয়েছে। এই অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। 65 জন বিএলও তৃণমূলের হয়ে কাজ করছে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। 65 ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায়। এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000 পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনেই উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন।
আপনারা দেখেছেন ছবিটিতে শুভেন্দু অধিকারী শুধু নয়, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতা কার্যত এই নথির পাহাড় নিয়ে তারা সিইও অফিসে ঢুকছেন। এই পরিমাণে একেবারে ভুলে ভরা বা কারচুপি হয়েছে বলে অভিযোগ করছেন। এখন কোন 5টা লোকসভা সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে দিয়েছেন। তিনি লিখছেন যে কোচবিহার, বীরভূম, কাঁথি, তমলুক এবং পুরুলিয়া এই 5টা লোকসভায় বিপুল পরিমাণে কারচুপি হয়েছে। আমি ভাস্কর সিনহা রায়ের কাছে আসবো। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন এইটা সচেতনভাবে তৃণমূল কংগ্রেস করেছে, জনমত চুরি করতে তৃণমূল কংগ্রেসের সচেতনভাবে করা নির্বাচনী দুর্নীতি। শুভেন্দু অধিকারী কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না। শুভেন্দু অধিকারী কল্পনাপ্রসূত কি বলছেন তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এটা ঠিক ওই ডকুমেন্টগুলো ভেরিফাই করবে, ওই ডকুমেন্টগুলো ঠিকঠাক ডকুমেন্ট না কি আছে না আছে আমি জানি না। যে কথাটা বারবার বলা হচ্ছে, যেটা বলা হয়েছে, এই কম সময়ের মধ্যে ফর্ম বিলি করে ফর্মগুলো ফেরত নেওয়ার যে মানে পদ্ধতি, সেই পদ্ধতিটা বাস্তবায়িত করার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএলওরাও তারা সময় মতো পৌঁছতে পারছেন না। তাদের এটা কি সেলস টার্গেটের মতো টার্গেট করে দেওয়া হয়েছে। একজন মারা গেছে দেখলে 80%, 70% এই যে টার্গেট করে দেওয়া হচ্ছে উপর থেকে, এই টার্গেট তারা ফুলফিল করতে পারছেন না, এটা সম্ভব হয়ে উঠছে না এবং এটার জন্য একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। দুটো বিষয় ভাস্কর, দুটো বিষয়। এক হচ্ছে শুভেন্দু অধিকারী তো আজকেই অভিযোগ করেছেন যে 65 জন, শুনুন না, 65 জন বিএলও তৃণমূলের হয়ে কাজ করছে। এই অভিযোগ আমি তো শুভেন্দু অধিকারী অভিযোগ বলছি। দ্বিতীয় শুনুন পুরোটা শুনে নিন। আরো একটা অভিযোগ যেটা জমা পড়েছিল যে বিএলও, যিনি বিএলও তিনি আবার তৃণমূলেরই বিএলএ। এই অভিযোগ জমা পড়ার পর তাকে বিএলওর পদ থেকে তো কমিশনে সরিয়ে দিয়েছে। তৃণমূলের হয়ে কাজ করার কথাটার মানেটা বুঝতে পারছি না। বিএলও তো ইনস্ট্রাকশনস পাচ্ছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেরকম ভাবে যা করতে বলেছে সেটাই করছে। তৃণমূলের কাজ কি? এবারে কেউ তৃণমূলের সমর্থক হতে পারবে না, কর্মী হওয়া যাবে না বিএলও হতে গেলে, এরকম কোনো নির্দেশনা কোথাও আছে কি? সুতরাং তৃণমূলের হয়ে কাজ করছেন, এই ধরনের অদ্ভুত বক্তব্যের কি জবাব দেওয়া যায়? সুতরাং একজন মানুষ তিনি বিএলও হতে পারেন, তিনি সরকারি কর্মচারী হতে পারেন, তিনি একজন ছবিগুলোতে এটাও দেখা গেছে যে বিএলও যাচ্ছেন, তার পেছনে তৃণমূলের পতাকা হাতে পরপর তৃণমূলের নেতারা যাচ্ছেন। আচ্ছা, বিএলও যাচ্ছেন, তার সঙ্গে দেখা যাচ্ছে পঞ্চায়েতের কোথাও প্রধান, কোথাও উপপ্রধান যাচ্ছেন, কোথাও আচ্ছা এমন অডিও পর্যন্ত শোনা হয়েছে যেখানে একেবারে বিএলও কে বলা হচ্ছে তৃণমূল নেতাকে না জানিয়ে তিনি কেন ডোর টু ডোরে গেছেন। এখানে বিএলএ যারা যাচ্ছেন, অন্য দলের লোকেরাও আছেন, বিএলএ যাওয়ার ক্ষেত্রে কোন পোশাক পরে যাবেন, কাঁধে পতাকা থাকবে কি থাকবে না ইত্যাদিগুলো কোনো নির্দিষ্ট ইনস্ট্রাকশনস নেই। কিন্তু বিএলও কোনো দলের হয়ে কাজ করছে এটা জানি না, বরঞ্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপির কথায় কাজ করছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপির কথায় কাজ করছে, আজকে কোথায় কি জমা করতে গেছে, আজ এখনো অবধি বিএলএ দিতে পারেনি। সমস্ত জায়গায় 90,000-এর বেশি যে বুথ আছে সেখানে বিজেপি সব জায়গায় বিএলএই নেই, বিএলএ বেশ একেবারে সাংগঠনিক দুর্বলতা ঢাকার জন্য বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। উত্তর দেবেন কি আঘোষ? সবার আগে বলি, আজকের দিনের পর্যন্ত যে তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের কাছে দেওয়া তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টির বিএলএর সংখ্যা সবথেকে বেশি, সর্বাধিক এক। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আচ্ছা নির্বাচন কমিশন নাকি ভারতীয় জনতা পার্টির কথায় চলছে, মাননীয় সুপ্রিম কোর্টে কি ভারতীয় জনতা পার্টির কথায় চলছে? গেছিলেন তো সুপ্রিম কোর্টে, থাপ্পড় খেয়ে তো ফিরে এসেছেন। আপনারা বলেছিলেন যে এসআইআর এখন করা যাবে না, কি না বৃষ্টি হচ্ছে, চাষ হচ্ছে, ক্রিসমাস আছে ইত্যাদি প্রভৃতি। ইতিমধ্যেই প্রায় 6 কোটির ওপরে এনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে। ইতিমধ্যেই যারা প্রচুর জমাও ফেরতও দিচ্ছেন ভর্তি করে, অর্থাৎ আমাদের যা ভোটার প্রায় 70 থেকে 80% ফর্ম বিলি হয়ে গেছে। এরপরে 26শে নভেম্বর যখন সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে, তখন নির্বাচন কমিশন যখন বলবেন যে দেখুন পশ্চিমবঙ্গ সরকার আসলে তারা এসআইআর চান না বলে এসআইআর বিরোধিতা করতে, অসভ্যতামি করবেন না। আপনার নিজের দলের পরিচয় আমরা রাস্তায় দেখতে পাই যে 26শে নভেম্বর তখন যখন নির্বাচন কমিশন বলবে যে রাজ্যে এত বাধা নাকি সৃষ্টি, হ্যাঁ বাধা হচ্ছে শুভ্রজিৎ, বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনারা উনি বিএলও দেখতে পান কিনা জানি না, আমরা দেখেছি আপনাদের চ্যানেলেই বসে যে বিএলও পঞ্চায়েত সমিতির যিনি প্রধান তার অফিসে বসে, তার বাড়িতে বসে সে ফর্ম বিলি করছে। না, আমার এখানে কেয়াদি, আমার কাছে উল্টো প্রশ্নটা হচ্ছে, বারে বারে যখন জ্ঞানেশ কুমার তিনি সাংবাদিক বৈঠক করছিলেন, বিহারে কতটা সফল, কতটা মসৃণ ভাবে করেছেন এই উদাহরণটা তুলে ধরছেন। আমি বলছি একেবারে ব্যাটিং পিচে ছক্কা হাঁকিয়ে সে কি ভালো ব্যাটার হয়, নাকি বোলিং পিচে ঘূর্ণি পিচে তাকে খেলতে হবে? বিহারে কত ভালো করেছেন এটা ভেবে কি তিনি বাংলায় তিনি এসআইআরটা করছেন? বাংলায় তো প্রতিবন্ধকতা আসবে, বাধা আসবে, এটা তো
তো দিনের আলোর মতন স্পষ্ট, কেন বাড়তি ব্যবস্থা নেওয়া হয়নি কমিশনের তরফে? তাহলে শুভ্রজিৎ স্বীকার করে নিচ্ছেন এটা ঘূর্ণি পিচ, অর্থাৎ পশ্চিমবঙ্গ নামক রাজ্যে একটি দুর্নীতিপরায়ণ দল, সেই দল এই এটা কোনো রাগ ঢাকার বিষয় নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি এসআইআর এর বিরোধিতা করেছেন। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি শুভ্রজিৎকে। সাংবাদিক হিসেবে আপনাদেরও নিশ্চয়ই আপনারা মাটির খবর রাখেন, রাস্তার খবর রাখেন, মানুষের খবর রাখেন, আপনারা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে বাধা আসছে এবং সে বাধাটা আজকে মাননীয় বিরোধী দলনেতা তুলে ধরেছেন। 13 লক্ষ 13.5 লক্ষ প্রায় ভুয়ো ভোটার 5টা লোকসভায়। এটা যদি আমরা মানে উনি এসআইআর করছেন নাকি? 70-80 লক্ষ বিরোধী দলনেতা কি এসআইআর করছে? ভাস্কর সিনহারায় আজকে দেখুন উনি কথাটা তথ্যটা সম্পূর্ণ ঠিক দিলেন না, এখনো ফর্ম ফেরত নেওয়া শুরু হয়নি, উনি বলেন নাকি ফর্ম ফেরত শুরু হচ্ছে। এবং এসআইআর কি শুভেন্দু অধিকারী করছে? বিজেপি করছে কি এসআইআর? এই তথ্যগুলো কোথা থেকে পাচ্ছে? 13 লক্ষ 12 লক্ষ এই তথ্যগুলো, তাহলে বলুন যে এসআইআর বিজেপি করছে। আমি দুজনকে থামালাম। দেখুন, এসআইআর প্রয়োজন সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, তার কারণ অবৈধদের নাম বাদ যেতে হবে, অবৈধদের যারা আছে তাদের নাম বাদ যাবে, যারা বৈধ তাদের নাম ঢুকতে হবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যে খেয়াল করবেন, যখন জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠক করতেন সব থেকে বেশি প্রশ্ন এই বাংলা নিয়ে এসেছিল, ফলে আরো বেশি প্রস্তুতি নিয়ে কি এসআইআর করা উচিত ছিল না, এই প্রশ্নটা উঠছে। কিন্তু শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, আমি মধুজা সেন রায়ের কাছে যাওয়ার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার উত্তর দেখুন। ওগুলো তো আগে শুভেন্দু অধিকারী দেখতো, ওগুলো শুভেন্দু অধিকারী করে গেছে। তমলুক তো ওর নিজের জায়গা, ওগুলো করেছে ওই। এ অদ্ভুত লোক একটা, টাকা নিয়ে চাকরি দিয়েছে, আবার এসে বলছে ওদের চাকরি খাও। এ তলারও খাবে, উপরেরও খাবে। ভারতবর্ষ বোধ হয় এরকম একটা 2 নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি। মধুজা না, আমার কথা হচ্ছে যে এই আজকে শুভেন্দু অধিকারী যে এরকম ফর্ম টর্ম নিয়ে ঢুকলেন, এরকম ফর্ম আমরা সিপিআইএম এর পক্ষ থেকে বহুবার বহু দিন ধরে দিয়ে আসছি যে ডবল এন্ট্রি এবং তার সাথে ডেড ভোটার, লেফট ভোটার এগুলো কাটতে হবে। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে সেই ডেড ভোটার, লেফট ভোটারের সংখ্যা পুরোপুরি কাটা হয়নি। আমরা কিছু কাটাতে পেরেছিলাম, কিছু কথা শুনেছিল, এবং আজকের দিনে দাঁড়িয়ে এইটা যতই ভাস্কর বাবুরা এত চিৎকার চেঁচামেচি করুক না কেন, এইটা তো দিনের আলোর মতন পরিষ্কার। ইলেকশন কমিশনের হয়ে যারা কাজ করেন, তাদের মধ্যে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক থাকেন, তারা কেউ কেউ তৃণমূল কংগ্রেসের কর্মীর মতন কাজ করেন, নির্বাচন কমিশনের কর্মীর মতন কাজ না করে। কিন্তু আমি একটু অন্য কথা বলবো, 5টা লোকসভায় তুমি যদি 13,25,000, আমি শুভেন্দু অধিকারীর এই অভিযোগকে ধ্রুব সত্য বলে ধরে নিলে, বাকি 37টায় তাহলে সংখ্যাটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে? কয়েকটা দিন আগে আমরা যাদবপুরের একটা অংশের এরকম একটা হিসেব দিয়েছিলাম, মনে পড়ছে? সুজনদা প্রেস মিট করে বলেছিল এই কথা। যাদবপুর লোকসভা কেন্দ্রের একটা অংশ, একটা পার্টে কত হাজার ভোটার রয়েছে যারা হচ্ছে ভুয়ো ভোটার। আমাদের অভিজ্ঞতা, এই যে গুলশান কলোনি এত বলা হয়, এই গোটা চত্বরটা জুড়ে ওইখানে 24,000 প্রায় আমাদের কর্মীরা খুঁজে বের করেছেন। প্রায় 24,000 আমাদের কর্মীরা ওখানে সর্বত্র ঢুকতে পারে না, ওই ওয়ার্ডে সর্বত্র এখনো পর্যন্ত ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করতে পারে না। এটা আমাদের নিজস্ব যা আমরা করেছি, তাতে হচ্ছে যে এটা বেরিয়েছে প্রায় 24,000 নাম রয়েছে যে নাম আসলে থাকার কথা নয়, ভুয়ো ভোটার, ডাবল এন্ট্রি এগুলো রয়েছে। ফলে গোটা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আমরা অনেক দিন ধরে বলছি এটা, যে এই ডবল এন্ট্রি রয়েছে। এর সুযোগ একটা সময় শুভেন্দু অধিকারীও নিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে উনি বিরোধী দলনেতা হয়েছেন, উনি হচ্ছে রং বদলেছেন, এখন ওনার মনে হয়েছে যে এই কথা বলতে হবে। কেয়াদির গায়ে লাগতেই পারে, কোনো সমস্যা নেই তাতে, কিন্তু ঘটনা তো এটাই, বাস্তবটা অস্বীকার করা যাবে না। এক সেকেন্ড, আমি উত্তরটা দিচ্ছি। উনি এখন বলছেন শুভেন্দু অধিকারী সুবিধা নিয়েছেন, তো আমি তো বলবো যে সুবিধা তো আপনারা নিয়েছেন। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনাদের সময়কালে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন নাকি 1 কোটি ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী, এবং তিনি বলেছিলেন তার বাইটটা তো বারে বারে আমরা দেখেছি, চলেছে এবিপি আনন্দে, চলেছে সমস্ত চ্যানেলে চলেছে। তাহলে সেই সময় দাঁড়িয়ে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনারা এইভাবে ভোটার ম্যানিপুলেশন করে এই ভুয়ো ভোটার, মৃত ভোটার বা অনুপ্রবেশকারী ভোটার দিয়ে আপনারা ভোটে যেতেন, তাহলে সেটা তো মমতা ব্যানার্জি বলেছিল। যদি শুভেন্দু অধিকারীর প্রতি আপনাদের অভিযোগটা ধ্রুব সত্য হয়ে থাকে, তাহলে এইটা নিঃসন্দেহে সেই বড় কাজটা করার দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আচ্ছা, এই মুহূর্তে একটা বড় খবর, মনোজ কুমার আগরওয়াল তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠকে ডাক দিয়েছেন। অর্থাৎ কোথাও কি তার মানে
খেয়াল করতে হবে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কিন্তু এই বিশাল তালিকাটা তুলে দিয়ে এসেছেন বিরোধী দলনেতা, 13,25,000। তারপরে খবর পাওয়া যাচ্ছে রাত 10টায় একটা বিশেষ মিটিং করতে চলেছেন মনোজ কুমার আগরওয়াল, মুখ্য নির্বাচনী আধিকারিক। কি নিয়ে এই বৈঠক? রুমা পাল আমাদের প্রতিনিধি ফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত বলতে পারবেন, সরাসরি রয়েছেন। রুমা, কি নিয়ে বৈঠক? দেখো, জানিয়ে রাখি বিকেল 4টে পর্যন্ত 6 কোটি এরকম 87 লক্ষ এমিউনারেশন ফর্ম কিন্তু ডিস্ট্রিবিউশন হয়েছে। এখনও কিন্তু ডিস্ট্রিবিউশন বাকি রয়েছে এবং ডিস্ট্রিবিউশনে কিন্তু একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং আজ পর্যন্ত সেই ডিস্ট্রিবিউশন করার কথা ছিল। সেক্ষেত্রে এখনও কিন্তু ডিস্ট্রিবিউশন বাকি রয়েছে। কেন বাকি রয়েছে, কত বাকি রয়েছে সেটা জানার জন্যই কিন্তু আজ রাত 10টায় সমস্ত ইআরওদের নিয়ে বৈঠক করবেন, অর্থাৎ এটা ভার্চুয়ালি বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এবং তার সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু বারবার কমিশন এটা মনে করিয়ে দিচ্ছে যে কোনো কারণে যদি কোনো ভোটারের ক্ষেত্রে দেখা যায় বা খসড়া তালিকাতে দেখা যায় কোনো ভুতুড়ে ভোটার বা কোনো অ্যাবসেন্টি ভোটার বা দেখা যায় যদি দুবার নাম আছে এরকম কোনো ভোটারের নাম উঠেছে, সেক্ষেত্রে কিন্তু খাড়া ঝুলবে ঠিক বিএলওদের ওপরে। এরকমই কিন্তু একটা বার্তাও পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে সমস্ত ইআরওদের ক্ষেত্রে। এবং তার ট্যাগলাইন বলে দিচ্ছি, সাবধানী হাটি আর দুর্ঘটনা ঘটি। অর্থাৎ বুঝতেই পারছো যে একেবারে সাবধান, মানে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে কোনোভাবেই যেন ইআরওরা এরকম না মনে করেন, যাতে বিএলওরা যখন দিচ্ছেন সার্টিফিকেট দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত খুঁটিয়ে দেখতে হবে সমস্ত তথ্য। এবং সেক্ষেত্রে যারা ভুতুড়ে ভোটার বা দেখা যাচ্ছে অ্যাবসেন্ট রয়েছে এবং দেখা যাচ্ছে যে তাদের দুবার দুই জায়গা ভোটারের নাম রয়েছে, সেরকম যদি কোনোভাবে খসড়া তালিকাতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খাড়া ঝুলবে বিএলওদের ক্ষেত্রে। এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখছি, আজকের যে এই বৈঠক আবারও জানা হচ্ছে যে 6,87,00,000 ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে সারা রাজ্যে। কিন্তু আমি বলি টাইমটা খুব অদ্ভুত, বিচিত্র নয় কি রুমা? রাত্রি 10টার সময় মিটিংটা কেন ডাকলেন? দেখো, জানিয়ে রাখি যে এই যেহেতু এখনো কাজ চলছে, নিয়মিত কাজ চলছে, সেক্ষেত্রে 10টার সময় মানে আজকে অনেকটা সময় দেওয়া হয়েছিল যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। যদিও কমিশন জানাচ্ছে ডিস্ট্রিবিউশন চলবে, এমন নয় যে যারা পাননি ফর্ম তারা পাবেন না, তারা কিন্তু ফর্ম পাবেন, কিন্তু তাদের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে। তা না হলে ইআরওদের কাছ থেকে জানা হবে যে কেন এখনো ডিস্ট্রিবিউশন করা হয়নি, ফর্ম পাওয়া যায়নি। বেশ কিছু কিন্তু জেলা রয়েছে যেটা জানাচ্ছে কমিশন 75% থেকে কিন্তু কম ডিস্ট্রিবিউশন হয়েছে। সেই সমস্ত তথ্য কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক জানতে চাইছেন। তবে এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, কিন্তু সেই পুরনো প্রশ্ন আবারও ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে দায় কিন্তু বিএলওদের নিতে হবে যদি কোনো গরমিল, কোনো অনিয়ম ড্রাফট ইলেকটোরাল রোলে ধরা পড়ে। এক তো হচ্ছে, আমি এইখানে প্রত্যেকের কাছে আসতে চাইবো, এক হচ্ছে শাসক দল বিরোধী দলের থেকে লাগাতার বিএলওদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, তার মধ্যে কমিশন বলে দিয়েছে বিএলওদের ওপর খাড়া ঝুলবে, সাবধানী হাটি দুর্ঘটনা ঘটি। প্রত্যেকের কাছে আসবে এক এক করে। দেখুন, একটা কথা হচ্ছে যে, হ্যাঁ এটা আমি একটু বলে নিই। দেখুন, এই যে ড্রাফটের রোলটা 2002 সালের মানে আমাদের ওখানে বিধাননগরের কাউন্সিলরের নাম নেই, 2002-তে তিনি নির্বাচিত একজন জনপ্রতিনিধি। এইরকম ড্রাফট রোলে প্রচুর অসঙ্গতি আছে 2002-তে, তাদের 2025-এর জানুয়ারিতে তাদের নাম আছে, কিন্তু সেই লিস্টে নেই, যেটাকে একটা বেস ইয়ার বলে ধরে নেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে গরমিল দেখা যাচ্ছে সফট কপি এবং হার্ড কপিতে। হার্ড কপিতে নাম আছে, সফট কপিতে নাম নেই। এইরকমভাবে সেই জন্যই বলা হয়েছিল এসআইআর পদ্ধতিটা এত দ্রুত 7.5 কোটি বা 8.5 কোটি ভোটারের জন্য করে ফেলা পশ্চিমবঙ্গে, এটা সম্ভব নয়। এইটা হচ্ছে বিএলএরা কতটা স্যান্ডউইচ, আমি বারবার এই প্রশ্নটা তুলতে হবে। এক তো হচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তার মধ্যে রাজনৈতিক দলগুলো তরফ থেকে চাপ, এবং দ্বিতীয়ত হচ্ছে কমিশনের তরফে। আমি প্রথমে একটু বলি, কেয়াদি আমার ভালো লাগলো শুনে, বেশ কেয়াদি বেশ মমতা ব্যানার্জির আশ্রয় নিতে হলো কেয়াদিকে উত্তর দেওয়ার জন্য। মনে করে দেখা দরকার ছিল আসলে 2002-এর পরে 2003-এর নির্বাচন হয়েছে, 4-এর নির্বাচন হয়েছে, 6-এর নির্বাচন হয়েছে। 2002-তে এসআইআর এ নাম বাদ যাওয়ার পরে যা ডাবল এন্ট্রি ছিল, এই ছিল, সমস্ত নাম বাদ যাওয়ার পরে এগুলোতে বামফ্রন্ট জিতেছিল। ফলে এটা নিয়ে এত সন্দেহ প্রকাশ করার কিছু হয়নি। আর মমতা ব্যানার্জি কি করেছিল, কি বলেছিল, ওটা ভাস্করদার থেকেও ভালো বোধহয় কেয়াদিরা জানে। আমার এগুলো কথা নয়, কথা যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই যে বলছো না বিএলওরা স্যান্ডউইচ হচ্ছে, যে বিএলওরা সঠিকভাবে কাজ করতে চাইছে তাদের উপর যে হুমকি আসছে আমরা জানি। এরকমও বলা হচ্ছে বিএলওদেরকে, সবাই তো এলাকার বিএলও নন, ফলে একটু অসুবিধায় পড়ছেন কেউ কেউ, তাদেরকে বলা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে চলুন তাহলে আমাদের
কেয়া ঘোষ, আমি থামালাম মধুজা সেন রায়, ভাস্কর সেন রায়কে, প্লিজ কেয়া ঘোষ, আমি এদিকটা সম্পূর্ণ থামালাম। কেয়া ঘোষ থামুন, আরে কথা কেয়া বলতে ঘোষ, দিন না। হ্যাঁ। বিএলওদের উপর হুমকি হচ্ছে, বিএলওদের উপর হামলাও হতে পারে, এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করুন। এবং যে বিএলওরা, যেটা আজকে মাননীয় বিরোধী দলনেতা বলেছেন যে 65 জন বিএলও, সেই বিএলওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই হবে। তা না হলে এইটা যদি দৃষ্টান্ত স্থাপিত না হয় তাহলে অন্য বিএলওরা তারা তৃণমূলের সমর্থন করে ব্যবস্থা নিতে হবে। এই যে কথাটা বললেন আপনি, কিসের ব্যবস্থা নেবেন? বিএলওদের যে কোনো দলকে সমর্থন করার অধিকার কি নেই? তাহলে আপনি বলছেন ব্যবস্থা নিতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন তারা নাকি তৃণমূলের সমর্থক, সেজন্য তাদের ব্যবস্থা নিতে হবে। এরকম হতে পারে না কোনোদিনও। আপনাদের বিএলএ নেই, সাংগঠনিক দুর্বলতা মানুষের সঙ্গে নেই, সেইটা ঢাকার জন্য আজকে আপনারা দেখুন, নির্বাচন কমিশন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগটা প্রথম থেকেই আসছে। এইবার আমি একটা গতকাল নির্বাচন কমিশনের তরফে জারি করা নোটিফিকেশন আপনাদের সামনে রেখেছি বা বিজ্ঞপ্তি, যেখানে বিএলএ নিয়োগের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা বলা হয়েছিল। কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে পার্ট বা বুথে যদি কোনো রাজনৈতিক দলের এজেন্ট না থাকে বা বিএলএ না থাকে, তাহলে ওই বিধানসভা এলাকায় যে কোনো রেজিস্টার্ড ভোটার তারা সেই রাজনৈতিক দলের বিএলএ হতে পারবে। আমি কেয়া ঘোষের কাছে এই কারণে আসবো যে এইখানে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ যে সাংগঠনিকভাবে এই রাজ্যে দুর্বল বিজেপিকে এইভাবে মদত যোগাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। দেখুন, ওনাদের তো আপত্তি থাকতেই পারে, অনেক কিছুতে আপত্তি। এসআইআর এ যাদের আপত্তি তাদের এই বিএলএ কোথাকার কেউ হবেন, অন্য পার্টের হবেন কিনা অসুবিধে নেই। আমি যেহেতু এটা আমরা নির্বাচনের কথা বলছি, নির্বাচনের আগে হচ্ছে, আমাকে বলুন তো পশ্চিমবঙ্গের মধ্যে যারা পশ্চিমবঙ্গে জাতীয় নির্বাচন কমিশন বিজেপি আপনাদের রাজনৈতিক দলকে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। বলছি যে না, যেই দলের কাছে রাজীবা সিনহার মতন একজন উজ্জ্বল রাজ্যের নির্বাচনী আধিকারিক থাকেন, যাকে সান্ধ্যকালীন আড্ডায় এআইবিআই ছবি নাকি তৃণমূল বলে দেখা যায়, তারা বলছে যে রাজ্যে আমরা দেখেছি অনুপ্রাণিত রাজীবা সিনহার, যিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন, তাকে মাননীয় হাইকোর্ট পর্যন্ত দাবড়ানে দিয়েছিলেন। তিনি দেখুন বিএলএ 2 কেন করা হয়েছে? যারা বুথ কর্মী সেই অঞ্চলের মানুষকে চেনেন, সেই ধরনের মানুষকেই তো বিএলএ করা যাবে। আপনি শ্যামবাজারের কোনো একটা বুথের জন্য বালিগঞ্জ থেকে আপনি কি ভোট নিয়ে আসবেন? তাকে চেনা সম্ভব না। আমি বলছি এইটা তো শুধুমাত্র বাংলার ক্ষেত্রে নয়, সমস্ত যেখানে যেখানে এসআইআর হচ্ছে, তাহলে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্বল সেখানে তৃণমূলের ফায়দা পাবে। মধুজা সেন রায়, আমি এই ভাস্কর দা একটু থামলে কথা বলতে পারি। প্রথমত বৈঠকে আমরা যখন এই দাবিটা করি, আমরা যখন খুব যুক্তি সহকারে এই কথা বলি যে আপনারা তো সব জায়গায় বুথের লোককে বিএলও করতে পারছেন না, সরকার যদি বিএলও সব জায়গায় বুথের লোককে না করতে পারে তাহলে বিএলএ কেন হচ্ছে যে আমাদের বুথের লোককেই করতে হবে। আমরা এই কথা যখন বলি তখন শুধু আমরা এই কথা বলেছিলাম তাই নয়, আমরা বলি যে বিএলএটাও তাহলে বিধানসভার মধ্যে থেকে করার অনুমতি দিক নির্বাচন কমিশন। আমরা যখন এই কথা বলি শুধুমাত্র আমরা এটার পক্ষে ছিলাম এরকমটা নয়। আজকে ভাস্কর দা এত কথা বলছে, এত দয়ালু হতে আপনাদের কেউ বলে কি করা যাবে? কথা তো বিএলএ দিতে পারছেন না, এবার কথা হচ্ছে বিএলএ নেই আপনাদের সব বুথে। কথা হচ্ছে যে এই যে বিএলও যাই বলুন না কেন, গোটাটা তো হচ্ছে নির্বাচনের কাজটাকে সুষ্ঠুভাবে এই এসআইআর এর কাজটাকে করার জন্য হচ্ছে। এবার দেখুন এখানে দাঁড়িয়ে এই বিএলএ বাইরে থেকে আসুক, বিএলও বাইরে থেকে আসুক, যে ঘটনাই ঘটুক না কেন, আমার দুটো কথা খুব পরিষ্কার। এক, কোন বিএলএ কোন বিএলওকে তৃণমূল কংগ্রেসের চাপ যেন সহ্য করতে না হয়। আপনাদের বিএলএ নেই কোন জায়গায়, আপনি বলুন যে আপনাদের বিএলএ কোথাও নেই, সেটা বলছেন না কেন? কেন নেই? এই চাপার উত্তরের মধ্যে আমি আবার দর্শকদের স্মরণ করিয়ে দেব, আজ রাত 10টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আপাতত আলোচনা এই পর্যন্ত। এরপর আপনাদের সামনে রাখবো যে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ড, তার সঙ্গে সঙ্গে আরেকটা চমকে দেওয়ার মতন তথ্য, সেটা হচ্ছে বায়ো ওয়েপনের তথ্য সামনে এসেছে। পুরো বিষয়টা নিউজরুম থেকে অমৃতা আপনাদের বলবেন বিস্তারিত। একেবারে ইতিমধ্যে শুভ্রজিৎ, যেরকম আমরা জানতে পেরেছি যে আহমেদাবাদ থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তার মধ্যে ধৃত ডাক্তার, তাকে জেরা করে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে জৈব অস্ত্র ব্যবহার করে কি গণহত্যার ছক ছিল, এই প্রশ্ন সামনে আসছে। আর এই নিয়ে তদন্ত এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে সে বিষয় নিয়ে আরো জানবো। নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অতনু হালদার।
অতনু, কি জানা যাচ্ছে তদন্ত এই নিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, এই মুহূর্তে তদন্তের কাজ অনেকটাই এগিয়ে গেছে। গুজরাট এটিএস যে এই ডাক্তার মহিউদ্দিন চীন থেকে ডাক্তারি পাস করেছে এবং তারপর চীন থেকে ডাক্তারি পাস করে ফিরে আসার পর সে কিন্তু ডাক্তারি করছিল না, ফাস্ট ফুডের ব্যবসা করছিল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। এরপরে তাকে গত সপ্তাহে গুজরাট পুলিশের এটিএস অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড তারা গ্রেপ্তার করে আহমেদাবাদের কাছ থেকে, এবং তারপর তার কাছ থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়, যার মধ্যে মারাত্মক রাইজিন তৈরির জিনিসপত্র। অর্থাৎ তুমি জানো যে ভ্যারেন্ডা গাছের যে বীজ, সেই ভ্যারেন্ডা গাছের যে বীজ তার থেকে যে তেল তৈরি হয়, মানে যেটাকে রেডির তেল বলে, সেই বীজেরই ছাল থেকে আর এক ধরনের মারাত্মক জিনিস তৈরি হয় যার নাম হচ্ছে রাইজিন। এই রাইজিন কোথাও কোথাও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এই রাইজিন হচ্ছে মারাত্মক বিষ। এই বিষ এটা এমনই যে অল্প খাবারের মধ্যে অল্প পরিমাণ মিশিয়ে দিলেই একসঙ্গে বহু মানুষকে মারা যায়। এবং এই রাইজিনের ইম্পোর্ট এক্সপোর্ট বা এর তৈরি ম্যানুফ্যাকচারিং এমনভাবে হয় যেখানে সাধারণভাবে কারোর কোনো অ্যাক্সেসই থাকে না। তার কারণে এটা মারাত্মক বিষ বলে একসঙ্গে বহু মানুষের মৃত্যু নিঃশব্দে ঘটিয়ে দিতে পারে। সেই কারণে এটাকে অত্যন্ত নিরাপত্তার সঙ্গে রাখা হয়। এটা কোথাও নিয়ে যাওয়া বা নিয়ে আসার প্রয়োজন হলে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়। সেই রাইজিন তৈরি করার চেষ্টা করছিল এই ডাক্তার মহিউদ্দিন। চীন থেকে ডাক্তারি পাস করে আসার পর এখানে সে ব্যবসা করছিল ফাস্টফুডের, ডাক্তারি করছিল না, কিন্তু অত্যন্ত গোপনে চেষ্টা করছিল এই রাইজিন তৈরি করার। এবং সেই রকম সেই যে রাইজিন তৈরির যে সামগ্রী তার কাছ থেকে পাওয়া গেছে। এটা হচ্ছে গিয়ে গত সপ্তাহে যখন গুজরাটে আহমেদাবাদের কাছ থেকে তাকে গুজরাট পুলিশের এটিএস ধরে তখনই পাওয়া যায়। এরপরে গুজরাট পুলিশ সেই সূত্র ধরে, এই ডাক্তার মহিউদ্দিনের বাড়ি হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে, সেই হায়দ্রাবাদে তার যে হাইড আউট ছিল সেখানে গুজরাট পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড রেড করেছে এবং সেইখানে রেড করে প্রচুর পরিমাণ এই রাইজিন তৈরির কাঁচা মাল পেয়েছে। অর্থাৎ এই ভ্যারেন্ডা গাছের বীজের ছাল যেটা থেকে রাইজিন তৈরি হয় সেই ধরনের মেটেরিয়াল প্রচুর পাওয়া গেছে। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে যে তার কাছে কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছিল, তারপরে হায়দ্রাবাদে গিয়েও দেখা যাচ্ছে রাইজিন তৈরির জিনিসপত্র সে মজুত করে রেখেছিল। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই চিকিৎসক সে একটা পরিকল্পনা করেছিল গণহত্যার, এই রাইজিন খাবারের মধ্যে দিয়ে মিশিয়ে গণহত্যা করা হবে এবং সেই মতো সে রাইজিন তৈরির চেষ্টা করছিল। এবং পুলিশের কাছে জেরায় সে স্বীকার করেছে সে শুধুমাত্র গুজরাটের আহমেদাবাদ নয়, আহমেদাবাদ ছাড়াও দিল্লি এবং লখনৌতেও তারা রেকি করেছিল এবং সেখানে তাদের বড়সড় নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল। ফলে এই দিল্লি বিস্ফোরণের আবহে একটা বড়সড় আর একটা ষড়যন্ত্র নাশকতার সন্ধান গোয়েন্দারা পেয়েছেন, যেটা সত্যি এটা দেখাচ্ছে, মানে এটা জঙ্গিরা যে নতুনভাবে আবার পরিকল্পনা করছে সেটাই গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। তার কারণ এতদিন আমরা দেখেছি এই জঙ্গি সংগঠনগুলোকে গুলি চালিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাশকতা করতে, কিন্তু খাবারে নিঃশব্দে বিষ মিশিয়ে দিয়ে গণহত্যার পরিকল্পনা করার ছক এই প্রথম সামনে এলো। একেবারে একদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ড আর তারই মধ্যে আহমেদাবাদ থেকে ধৃত এই ডাক্তার, তাকে জেরা করে যে তথ্য সামনে আসছে তা নিঃসন্দেহে আশঙ্কার জায়গা তৈরি করছে। আরো একবার আসবো, অতনুর সঙ্গে থাকো আমাদের। তবে এই জায়গায় আপনাদের কাছে রাখবো যে ব্রিগেডিয়ার দেবাশিস দাস ঠিক কি বলছেন এই নিয়ে। এক গ্রুপের সাথে আরেক গ্রুপের সম্পর্ক নেই, এটা একদম ঠিক বললেন আপনি। দেখুন, এইটাকে বলে আল কায়দা মডেল হানিকম। হানিকম মানে একটা মৌমাছির যে চাক হয় সেখানে প্রতিটি মৌমাছির একটা খাঁচা থাকে, সে তার পাশের খাঁচা কি হচ্ছে জানতে পারে না, সে রানী মৌমাছিকে রিপোর্ট করে। এবং এইভাবে আল কায়দা মডেলের সেল তৈরি হয় যেখানে যদি কেউ ধরা পড়ে তাকে মেরে ফেললেও ইন্টারোগেট করে সে তার বস বা সাবঅর্ডিনেট বা তার প্রতিবেশীর নাম বলতে পারবে না। এবং সেইটা হচ্ছে একটা মডেল যে যারা গুজরাটে করছিল তারা গুজরাটের কাজটা চালাচ্ছিল এবং গুজরাট থেকে শুনেছি তাদের প্ল্যান ছিল কোনো বড় মন্দির, অযোধ্যা মন্দির বা এরকম কোনো বড় মন্দিরের প্রসাদে এইটা মিশানো, যেটা খুব একটা সহজ অসাধ্য কাজ না, করেই দেওয়া যেতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা অন্যটা আপনি বলছেন যে আমাদের দিল্লি মডেল, সেইখানে দেখা যাচ্ছে
যে তারা আলাদাভাবে রিপোর্ট করছে এবং একদম 100% আপনি যেটা বললেন যে পাকিস্তান, আমি পাকিস্তান বলবো না, আমি সোজাসুজি বলবো আসিম মুনির। কারণ পাকিস্তান মানে এখন আসিম মুনির, তিনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করছেন তাকে সর্বোচ্চ শক্তিমান বানানোর জন্য। আগে যত মিলিটারি জেনারেল ছিল তারা জোর করে বসে পড়েছিল, উনি আইন সিদ্ধভাবে ক্ষমতা লব্ধ করবার জন্য চলছেন এবং পাকিস্তানে সেই নিয়ে বিরাট ঝামেলা চলছে। আজকে কিছুক্ষণ আগে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার বলেছে দিল্লিতে একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, তার জন্য ভারতবর্ষ এরপরে দেখাবে ওটা টেররিস্ট অ্যাটাক এবং তারপরে আমাদের ইস্যু করবে, যদি কোনো অ্যাটাক করে আমরা কিন্তু চুপ থাকবো না। এইটা উনি একটা কথা বললেন। দ্বিতীয় কথা, আরেকটা দেশের অ্যাঙ্গেল আসছে, এখন অব্দি পাকিস্তান আর আমরা চায়নার কথা বলছিলাম, যেটা হচ্ছে তুর্কি। জানা যাচ্ছে এই দুজন ডাক্তারই আদিল আর মুজাম্মিল তুর্কিতে ট্রেনিং প্রাপ্ত হয়েছে এবং আমরা দেখেছি অফ সিন্দুরে, আপনিও কভার করেছেন যে তুর্কি কি বিশালভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। তো দেখা যাচ্ছে ভারতের বিরুদ্ধে একটা নেক্সাস তৈরি হচ্ছে, যারা এই কাজটাকে বাহবা দিচ্ছে বা এই কাজটাকে সাপোর্ট করছে। আরো একবার সরাসরি কথা বলবো, নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন অতনু হালদার। অতনু, দিল্লি বিস্ফোরণ কাণ্ড এবং সেখানে উমারুন নবী ছাড়াও আরো 3 জন চিকিৎসক যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আর এই আমদাবাদ থেকে ধৃত মহিনুদ্দিন, সেও হচ্ছে পেশায় একজন চিকিৎসক এবং যার এই গণহত্যার একটা পরিকল্পনা ছিল বলে এখনো পর্যন্ত গোয়েন্দারা কোথাও জানতে পেরেছে। তাহলে এই প্রশ্নটা কি সামনে আসছে যে দিল্লির ঘটনার সঙ্গে এই মহিনুদ্দিনের কোনো রকম কি যোগ থেকে থাকতে পারে? দেখো, একবারে যদি বলতে চাই তাহলে গোয়েন্দারা যেটা বলছেন যে একদিকে যোগ আছে আবার যোগ নেই। কেন বলছে এই কথা? তার কারণ হচ্ছে এই ডাক্তার মহিউদ্দিন, তাকে যখন গুজরাট পুলিশের এটিএস আহমেদাবাদের কাছ থেকে ধরে, তখন তার কাছ থেকে শুধু এই মারাত্মক জৈব অস্ত্র রাইজিন তৈরির সরঞ্জামই শুধু পাওয়া গেছে তা নয়, এর বাইরেও তার কাছ থেকে অস্ত্রশস্ত্র পাওয়া যায়, 2টো অত্যাধুনিক পিস্তল পাওয়া যায়, বেশ কয়েক রাউন্ড কার্তুজ পাওয়া যায় এবং সেগুলো নিয়ে গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পারেন যে এই পিস্তল এবং এই কার্তুজ এসছে পাকিস্তান থেকে ড্রোন দিয়ে গুজরাটের সীমান্তবর্তী এলাকায় ওই অস্ত্র ড্রপ করা হয়েছিল কোনো একটা জায়গায় এবং সেখান থেকে এই ডাক্তার মহিউদ্দিন এবং তার সঙ্গী সাথীরা, মোট 3 জন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত আহমেদাবাদের কাছে, তারা গিয়ে সেই অস্ত্র সংগ্রহ করে নিয়ে আসে। অর্থাৎ এদের সঙ্গে একটা পাকিস্তানের যোগ এস্টাবলিশ হচ্ছে। আবার তুমি যদি দেখো যে এখানে এই যে কাশ্মীরের একদম শ্রীনগর থেকে আরম্ভ করে তোমার ফরিদাবাদ পর্যন্ত এবং তারপরে দিল্লি বিস্ফোরণ পর্যন্ত পরপর তুমি দেখো যে ডাক্তাররা রয়েছে, যে প্রথমে একজন ডাক্তার মোজাম্মেল গ্রেপ্তার হলো, ডাক্তার আদিল গ্রেপ্তার হলো, তাদের সঙ্গে তাদের বান্ধবী ডাক্তার শাহিন সাইদ গ্রেপ্তার হলো এবং তারপরে তাদেরই সঙ্গী ডাক্তার উমার, সে দিল্লিতে গিয়ে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটালো। এখন এই যে চিকিৎসকরা, এরা যেভাবে একটা বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল এবং একটা নাশকতা তারা দিল্লিতে ঘটালো, 2900 কেজি বিস্ফোরক জমিয়েছিল, তো এদেরকে 3টে রাজ্যের পুলিশ মিলে এদেরকে যখন গ্রেপ্তার করলো এবং এই বিস্ফোরক উদ্ধার করলো, সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস বোঝা গেল যে এরা ভারতবর্ষের কয়েকটা জায়গায় বড়সড় নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছে। এখন এই যে নাশকতা ঘটানোর পরিকল্পনা করলো, এর ফান্ডিং কোথা থেকে হচ্ছে, এদেরকে কন্ট্রোল কোথা থেকে করা হচ্ছে, এই সমস্ত তদন্তে নেমে মনে করছে যে এরও একদম গোড়াটা রয়েছে হচ্ছে পাকিস্তানে। অর্থাৎ পাকিস্তান থেকেই যেরকম কন্ট্রোল করা হচ্ছে যে গুজরাটে যারা এই ভ্যারেন্ডা গাছের বীজ থেকে জৈব অস্ত্র তৈরি করে, এই রাইজিন তৈরি করে খাবারের মধ্যে মিশিয়ে বহু মানুষকে মেরে ফেলবে, গণহত্যা করবে, তার সঙ্গে যে চিকিৎসক যুক্ত রয়েছে, আবার এদিকে 2900 কেজি বিস্ফোরক জমিয়ে সেই বিস্ফোরক দিয়ে নাশকতা ঘটাবে বলে সেখানেও যে চিকিৎসকরা যুক্ত রয়েছে, এদের সবাইকেই গোয়েন্দারা মনে করছেন যে এদের সবাইকেই আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং মদত দেওয়া হচ্ছে পাকিস্তানের মাটি থেকে। ফলে তুমি মানে এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে যোগ আছে, এদের সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে পাকিস্তান থেকে। কিন্তু আবার গোয়েন্দারা বলছেন যে যোগ নেই আবার কোন অর্থে, যে এখানে গুজরাটে যে ইউনিটটা কাজ করছে, যে আইএস ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের নামে, আবার জৈশ ই মোহাম্মদের নামে ফরিদাবাদে যে ইউনিটটা কাজ করছে, তাদের হয়তো নিজেদের মধ্যে কোনো যোগ নেই। মানে ফরিদাবাদের ইউনিট, গুজরাটের ইউনিট, তারা আলাদা আলাদা কাজ করছে, একটা ইউনিটকে ধরে আর একটা ইউনিটের সন্ধান পাওয়া যাবে না।
কিন্তু এই সবকটা ইউনিটকে আবার পাকিস্তানের মাটি থেকে কন্ট্রোল করা হচ্ছে। ফলে গোয়েন্দারা বলছেন নিজেদের মধ্যে যোগাযোগ নেই, কিন্তু এদের সবারকে যে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেখানে একই যোগসূত্রে এরা বাধা। ফলে এটা একেবারে যোগসূত্র কোথাও রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। নিঃসন্দেহে। ধন্যবাদ অতনু তোমাকে। একদিকে আপনারা শুনলেন যে আহমেদাবাদে ধৃত চিকিৎসক যাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে জৈব অস্ত্র ব্যবহার করে গণহত্যার ছক কষা হচ্ছিল, এরকম চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অন্যদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফরিদাবাদে আটক করা হলো রহস্যজনক একটি লাল গাড়ি। এর আগেই আপনাদের জানিয়েছি যে ওই i20 গাড়ি, যে গাড়িটির বিস্ফোরণ ঘটেছিল, অন্য একটি গাড়িও কিন্তু তার সঙ্গে ছিল, লাল ইকো স্পোর্টস গাড়ি, যে গাড়িটির খোঁজে ছিলেন পুলিশের আধিকারিকরা। লাল ইকো স্পোর্টস গাড়িটিকে আটক করা হয়েছে ফরিদাবাদ থেকে। লাল ইকো স্পোর্টস DL10 CK0458 গাড়িটিকে আটক করেছে পুলিশ। ফরিদাবাদের খান্ডাবালির গ্রামের কাছে গাড়িটিকে পার্কিং অবস্থায় পাওয়া যায়। সরাসরি আমাদের নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, লাল গাড়িটি ফরিদাবাদের খান্ডাবালি গ্রামের কাছ থেকে পাওয়া গেছে, গাড়িটি সেখানে পার্কিং অবস্থায় পাওয়া গেছে, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, পুলিশের একটা সন্দেহ হচ্ছে কি এটার লিঙ্ক রয়েছে, কেন কি এই গাড়িও উমরের নামই রয়েছে এবং যে রেজিস্ট্রেশন দেখা যাচ্ছে এই গাড়িতে, প্রথমে 2019 সালে গাড়ি বিক্রি হয় পঙ্কজ গুপ্তার নামে এবং তারপর হাত বদল হয়ে চলে আসে উমর উল নবীর কাছে, সে এই গাড়িটিকে কিনে নেয়। 2024 সালে শ্রীনগরে এই গাড়িকে সার্ভিসিং করা হয়েছে, এরকম একটা রেকর্ডস গোয়েন্দাদের কাছে এসছে। এবং যে হুন্ডাই i20 গাড়ি যেটা ব্যবহার করছিল উমর বিস্ফোরণের দিন, তার সঙ্গে এই গাড়ির সম্পর্ক রয়েছে, কেন কি কিছু পুরনো সিসিটিভি ফুটেজ এসে যেখানে দু গাড়িকে একসঙ্গে দেখা যাচ্ছে এবং তারপরেই কান খাড়া হয় যে সন্দেহ হয় আধিকারিকদের এবং সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছিল। এই ইকো ফোর্ড স্পোর্ট গাড়ি লাল রঙের রয়েছে, নম্বর প্লেট দিয়ে দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশ 5টা টিম করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল, হরিয়ানাকে অ্যালার্ট করা হয়েছিল এবং সন্দেহ হতে হতে জানা গেল কি হরিয়ানাতে খান্দাউলি গ্রামে রাস্তার ধারে এক জায়গায় গাড়ি পার্ক রয়েছে, সেই গাড়িকে কর্ডন অফ করে দেওয়া হয়েছে, সেখানে CFSL টিম পৌঁছেছে। এখন এই গাড়িটিকে পুরো ফরেন্সিক চেক করা হচ্ছে, কেন কি বিস্ফোরক যেভাবে হুন্ডাই গাড়িতে রাখা ছিল, কেন কি যেই বাড়িতে রেড করা হয়েছিল তারপর থেকে বিস্ফোরকগুলো অন্য কোন কোন জায়গায় গেছে সেটাকে এখন ট্র্যাক করার চেষ্টা করছেন গোয়েন্দারা এবং যার ফলে এই গাড়িটাকেও ট্র্যাক করা হয়েছে। এখন ঘিরে রাখা হয়েছে গাড়িকে, CFSL টিম পৌঁছেছে, এই গাড়িতেও কোনো বিস্ফোরক রয়েছে কিনা, কোনো অ্যামোনিয়াম নাইট্রেট বা অন্য কোনো বিস্ফোরক এই গাড়িতে রয়েছে কিনা সেটাকে চেক করা হবে এবং যেভাবে হোক এই গাড়িকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছিল, সেই গাড়ি এই মুহূর্তে ট্র্যাক হয়েছে। এখন দেখতে হবে এই গাড়িতে কোনো বিস্ফোরক পাওয়া যাচ্ছে কি পাচ্ছে না এবং এই গাড়ির ইতিহাস কি, এই গাড়ি এর আগে কোথাও কোথায় গেছে, ওমর, মুজাম্মিল বা শাহিন এই গাড়িকে ব্যবহার করেছিল কি করেনি, তারা কোনো জায়গায় নিয়ে গেছিলেন কিনা, এসব এখন এই গাড়িরও CCTV ফুটেজগুলো ট্র্যাক করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। ধন্যবাদ বিজেন্দ্র। ইতিমধ্যে আপনারা জানেন যে উত্তরপ্রদেশের লখনৌর বাসিন্দা শাহিন শাহিদ, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর এবার পুলিশের স্ক্যানারে শাহিন শাহিদের ভাই পারভেজের ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। ডাক্তার পারভেজ একটি কিপ্যাড ফোন ব্যবহার করতো, এমনও খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। পারভেজের থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মোট 3টি মোবাইল এবং একটি হার্ড ডিস্ক। 6:50 এই বিস্ফোরণ হয় দিল্লিতে। আর তার ঠিক 40 মিনিট আগে অর্থাৎ 6:10 জম্মু কাশ্মীর পুলিশের তরফে একটি পোস্ট করা হয়, যেখানে বলা হয় পালাতে পারো কিন্তু লুকোতে পারবে না। সন্ধ্যে 6:10 সোমবার জঙ্গিদের উদ্দেশ্যে জম্মু কাশ্মীর পুলিশের হুঁশিয়ারি। কাশ্মীর পুলিশের এক্স পোস্টের 40 মিনিটের মাথায় দিল্লিতে বিস্ফোরণ। সোমবার সন্ধ্যে 6:10 পুলিশের পোস্ট, 12 মিনিট পরেই গাড়ি নিয়ে বেরোয় উমর। 6:22 সোমবার লালকেল্লার পার্কিং লট থেকে বেরোয় উমরের হুন্ডাই i20। 28 মিনিট পরেই সন্ধ্যে 6:50 সিগন্যালের কাছে হুন্ডাই গাড়িতে বিস্ফোরণ হয়। পুলিশের কড়া বার্তার পরেই চাপে পড়ে যায় চিকিৎসক উমর। খবর সূত্রে সে পালাতে চেয়েছিল এবং চাপে পড়েই চিকিৎসক উমর তিনি পালাতে গিয়েছিলেন, এমনটাই জম্মু কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হচ্ছে। লালকেল্লার কাছে গাড়ি পার্কিংয়ে রেখে লুকোতে চেয়েছিল চিকিৎসক উমর। তারপরে এক্সপোস্টে পুলিশের বার্তা দেখে ভয় পেয়ে যায় উমর, দাবি পুলিশের। আর তারপরেই ঘটে এই বিস্ফোরণ।
वाली सीएनजी वाली गाड़ी फट गई भाई सीएनजी वाली देख लो भाई कोई भाई को देख দিল্লি বিস্ফোরণে 12 জনের মৃত্যু হয়েছে আর ইতিমধ্যেই জানা যাচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে বসছে এবং যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লি বিস্ফোরণের পর তদন্তের গতি প্রকৃতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।